আজকের মোহাম্মদ মঞ্জুর আলম কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী বলছেন, শুনুন মনে মনে। আপনারা দেখছেন সাথে দর্পণ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম। আজকের আলোচনা করব কবি কাজী নজরুল ইসলামের সংক্ষিপ্ত জীবনী। কাজী নজরুল ইসলামের জীবনীর প্রথম আলোচনায় আসে তার জন্মের বিষয়টি। কাজী নজরুল ইসলাম 1899 সালের 24শে মে রোজ মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার জামুরিয়া থানার অন্তর্গত চুরুলিয়া গ্রামের এক দরিদ্র কাজী পরিবারে জন্মগ্রহণ করেন। কাজী নজরুল ইসলামের বংশ পরিচয়। মোগল রাজত্বকালে তার পূর্বপুরুষ সেখানকার বিচারালয়ের কাজী ছিলেন। পরবর্তীতে বংশা অনুক্রমে কাজী পদবি অলঙ্কৃত করলেও তাদের সার্বিক অবস্থা নিম্নমুখী হয়ে পড়ে। কাজী নজরুলের পিতামহ ও পিতা তাদের বাড়ি সংলগ্ন হাজী পাহলোয়ানের মাজার শরীফ এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করে পরিবারের ভরণ পোষণ করতেন। কাজী নজরুল ইসলামের পিতামাতার পরিচয়। কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহেদা খাতুন। কাজী নজরুল ইসলামের শৈশব। কাজী ফকির আহমেদের দ্বিতীয় পক্ষের স্ত্রীর 4 পুত্রের অকাল মৃত্যুর পর নজরুলের জন্ম হওয়ায় তার নাম রাখা হয়েছিল দুখু মিয়া। সত্যি দুঃখের মধ্যেই কেটেছে তার সারাটি জীবনের বেশিরভাগ সময়। অতীব দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করলেও শৈশবেই তার মধ্যে সঙ্গীত প্রতিভার স্ফুরণ পরিলক্ষিত হয়। যদিও পারিবারিক প্রেক্ষাপট ছিল এর সম্পূর্ণ অন্তরায়। নির্মম দরিদ্রতার চাপে শৈশব থেকেই নজরুল ছিল সংযমী ও পরিশ্রমী। ফলে অন্যান্যদের মতো করে কাটেনি তার শৈশবের দিনগুলো। তথাপি সঙ্গীত এবং কাব্য প্রতিভা শৈশব থেকেই তার মধ্যে ফেলেছিল সজাগ দৃষ্টি। পিতার মৃত্যু। দরিদ্রতার কষাঘাতে জর্জরিত যুদ্ধ করে কোনো রকম বয়ে চলা জীবনের উপর চরম আঘাত আসে 1908 সালে পিতার মৃত্যুর মধ্যে দিয়ে। তখন কাজী নজরুল ইসলামের বয়স ছিল মাত্র 9 বছর। শৈশবেই পিতৃবিয়োগের ফলে স্কুলে বিদ্যা অর্জন করা সম্ভব হয়নি দুখু মিয়ার। অত্যন্ত মেধাবী, দুরন্ত, চঞ্চল নজরুল পড়াশোনা করেন মক্তবে। পারিবারিক দুঃসহ জীবন যাপনের ফলে মক্তব পাশ করে অর্থ উপার্জনের জন্য সেখানেই তাকে শিক্ষকতা করতে হয়। মসজিদের ইমামতি এবং মক্তবে শিক্ষকতার সামান্য আয় দিয়েই 9 বছরের কিশোর বহন করে পিতৃহীন সংসারের ব্যয়ভার। লেটোদল নজরুল। কাজী নজরুল ইসলামের জীবনীর এই পর্যায়ে একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসে। কাজী বজলে করিম এক পিতৃব্যের প্রভাবে নজরুল ইসলাম প্রথম ফার্সি কবিতার রস আস্বাদন করেন এবং লেখায় তা আত্মনিয়োগ করেন। ঘটনার ঘাত প্রতিঘাতে তাকে লেটোদলের বৈশিষ্ট্য অনুযায়ী লেটোদলের গান রচনা, সুর ও সঙ্গীত পরিচালনা করতে হয়েছে। লেটো মূলত গ্রামীণ পর্যায়ের একটি সঙ্গীত ধারা হলেও প্রতিভাময় নজরুল সেখানে নিজেকে সংযুক্ত করবার প্রয়াস পান। কৈশোরে নজরুল। দরিদ্রতার ছায়ায় থাকার কারণে শৈশব কৈশোরের সুন্দর জীবন উপভোগ করার সৌভাগ্য নজরুলের হয়নি। তবে ছোটবেলা থেকেই রাজরোষের বিরুদ্ধে বিদ্রোহী সত্তা গড়ে তোলা, পরাধীনতার শৃঙ্খল হতে মুক্তির আকাঙ্ক্ষা
কাজী নজরুল ইসলামকে তাড়া করে ফেলেছিল। ব্রিটিশ বিরোধী মনোভাব, জাগ্রত জনতার প্রতিনিধিত্ব, সৃজনশীল কিছু করার, শ্রেণী সংগ্রামের বাণী ব্রিটিশদের কাছে পৌঁছে দেওয়াই ছিল নজরুলের মূল লক্ষ্য, যা তিনি জীবন। কাজী নজরুল ইসলামের জীবনীর অত্যন্ত আশ্চর্যজনক অধ্যায় তার শিক্ষা জীবন। নজরুল লেটোদল পরিত্যাগ করে 1911 খ্রিস্টাব্দে বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অজয় নদীর তীরস্থ মাথরুন গ্রামে নবীন চন্দ্র ইনস্টিটিউটে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। কিন্তু আর্থিক অনটনের কারণে সেখানে তার পড়া সম্ভব হয়নি। মাথরুন স্কুল ছাড়ার 2 বৎসর পরে 1914 খ্রিস্টাব্দে কাজী নজরুল পুলিশের কর্মকর্তা রফিজ উল্লাহ সাহেবের গ্রামের বাড়ির নিকটবর্তী বর্তমান মনমোহনসিংহ জেলার ত্রিশাল থানার অন্তর্গত দরিরামপুর হাই স্কুলে 7ম শ্রেণীতে ভর্তি হন। একই বৎসর ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষায় তিনি প্রথম বা দ্বিতীয় হয়ে 8ম শ্রেণীতে উত্তীর্ণ হন এবং দেশে ফিরে যান। দেশে ফিরে তিনি রানীগঞ্জ সিয়ারশোল রাজ স্কুলে ভর্তির চেষ্টা করে প্রথমে ব্যর্থ হন এবং পরে হেডমাস্টারের সহযোগিতায় বেশ কয়েকটি সুবিধাসহ ভর্তি হন এবং 10ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। কাজী নজরুল ইসলামের জীবনীর এই পর্যায়ে আরেকটি বড় পরিবর্তন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে 1917 খ্রিস্টাব্দের আগস্ট সেপ্টেম্বরের দিকে 10ম শ্রেণীর ছাত্র থাকা অবস্থায় নজরুল সেনাবাহিনীতে যোগ দেন এবং 49 বাংলা রেজিমেন্টে যোগদান করে প্রশিক্ষণ গ্রহণের জন্য চলে যান কলকাতা কোর্ট উইলিয়াম ট্রেন যোগে লাহোর হয়ে নওশেরায় 3 মাস প্রশিক্ষণ গ্রহণের পর নজরুল তার কোম্পানির সঙ্গে করাচি চলে যান। সেখানে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে সৈনিক বেশে সক্রিয় ভূমিকা পালন করেন এবং অল্প সময়ের মধ্যেই ব্যাটালিয়ন কোয়ার্টার মাস্টার হাবিলদার পদ লাভ করেন। 1920 সালের মার্চ মাসে 49 বেঙ্গলি রেজিমেন্ট ভেঙে দেওয়া হলে তিনি করাচি থেকে কলকাতা চলে আসেন। কবি নজরুল ইসলামের আত্মপ্রকাশ। কাজী নজরুল ইসলামের জীবনীর এই পর্যায়ে এসে আমাদের নজরুলের আত্মপ্রকাশ। 1920 খ্রিস্টাব্দের সদ্য যুদ্ধ ফেরত নজরুল বাংলা সাহিত্য অঙ্গনে আত্মপ্রকাশ করেন মুসলিম ভারত পত্রিকার মাধ্যমে। 1920 সালের এপ্রিল মে মাসে তার রচিত কবিতা মানিনী বধূর প্রতি প্রকাশিত হয়। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকাতে করাচি থেকে সৈনিক নজরুলের পাঠানো গল্প কবিতা প্রকাশ করে এই পত্রিকাটি নজরুলকে বাংলা সাহিত্য প্রকাশের পথ করে দিয়েছিল। সাহিত্যিক জীবনের প্রথম বর্ষে মুসলিম ভারত পত্রিকার প্রতি সংখ্যায় কবি নজরুলের কবিতা, গান, গল্প, অনুবাদ ছাপিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতি জগতে নজরুলকে প্রতিষ্ঠিত করেছিল এক নতুন প্রতিভা রূপে। অবশ্য প্রকাশনার প্রথম বছরে নজরুল রচনাবলী অবলম্বন করেই পত্রিকাটিও জনপ্রিয় হয়ে ওঠে। নজরুলের প্রথম গান। কাজী নজরুল ইসলামের জীবনীর বিভিন্ন লেখকের তার প্রথম প্রকাশ বিষয়ে দ্বিমত আছে, তবে বিভিন্ন গবেষণার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে 1920 সালে সওগাত দ্বিতীয় বর্ষ 6ষ্ঠ সংখ্যায় কবি রচিত প্রথম গান উদ্বোধন প্রকাশিত হয়। নজরুলের প্রথম কবিতা। 1919 সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় নজরুল রচিত প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয়। এই কবিতাটি ভারতবর্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রতিকৃত হিসেবে বিবেচিত হয়েছিল। কাজী নজরুল ইসলামের প্রথম গল্প। নজরুলের প্রথম গল্প বাউন্ডুলির আত্মকাহিনী প্রকাশিত হয় 1919 সালের মাসিক সওগাত পত্রিকার প্রথম বর্ষের 7ম সংখ্যায়। নজরুল সম্পাদিত প্রথম পত্রিকা। কবি নজরুল ইসলাম 1922 সালের 12 আগস্ট ধূমকেতু নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন, যার বিষয়বস্তু
ও প্রকাশের লক্ষ্য নিখিল ভারতের স্বাধীনতা প্রসঙ্গ। ব্রিটিশ বিরোধী আন্দোলন এবং অসাম্প্রদায়িকতার জন্যই ছিল নজরুলের ধূমকেতু পত্রিকার সম্পাদনা। কাজী নজরুল ইসলামের সঙ্গীত শিক্ষা। শৈশব থেকেই নজরুলের মধ্যে সঙ্গীত প্রতিভার স্বরূপ পরিলক্ষিত হলেও সঙ্গীতে তার প্রথম হাতে খড়ি হয় খুল্লাতাত জনাব বজলে করিমের কাছে। এরপর তিনি দরিরামপুর হাই স্কুলে অধ্যয়নকালে সতীশচন্দ্র কাঞ্চিলাল, প্রকৃতি গঙ্গোপাধ্যায়, ওস্তাদ মঞ্জু সাহেব, ওস্তাদ গোদা এবং জনাব জমির উদ্দিন খাঁ কেই তার সঙ্গীত পরিপক্কতার ক্ষেত্রে গুরু হিসাবে মূল্যায়ন করেছেন। সঙ্গীতের ক্ষেত্রে নজরুল এক অসাধারণ অপ্রতিদ্বন্দ্বী মহাপ্রতিভা। ভারতবর্ষে ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং নজরুল ইসলাম। নজরুল সঙ্গীতের প্রধান বৈশিষ্ট্যের মধ্যে একটি হল ভারতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নজরুল সঙ্গীত ও কাব্যের আয়োজন। 1947 সালে ভারতবর্ষে এবং 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে নজরুলের বিদ্রোহী সত্তায় রচিত গান ও কাব্য মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। কারণ কাজী নজরুলের লেখনীতে ছিল, বিদ্রোহ যদি করতে পারো, প্রলয় যদি আনতে পারো, তাহলে নিদ্রিত শির জাগবেই, স্বাধীনতা আসবেই। সাহিত্য রচনার প্রেক্ষাপট ও উৎস। আভ্যন্তরীণ প্রতিভা কিছু সময় সুপ্ত অবস্থায় থাকলেও এর বিকাশ কোনো এক সময় ব্যাপকতায় বাহ্যিক রূপ লাভ করে। শৈশব থেকে সুফি, বাউল, সনাতন ধর্মের বিভিন্ন অবস্থানের পাশাপাশি বসবাসকারী বিভিন্ন প্রজাতির কৃষি, বৈপ্লবিক মানসিকতা, হিন্দুস্তানি আদর্শ, ব্রিটিশ শাসনের প্রভাব প্রভৃতি উপসর্গ নজরুলের সাহিত্য রচনার ক্ষেত্রে প্রভাব ফেলেছে, যার প্রতিফলন আজকের পরিপূর্ণ নজরুল সাহিত্য ভাণ্ডার। বৈবাহিক অবস্থান। কাজী নজরুল ইসলাম প্রথম বিয়ে করেন 1921 সালে কুমিল্লার দৌলতপুরের নার্গিস আনাম খানকে এবং দ্বিতীয় বিয়ে করেন 1924 সালের গিরিবালা সেনগুপ্তের মেয়ে প্রমীলা সেনগুপ্তকে। রাজরোষ ও কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের জীবনীতে রাজরোষ তো থাকবেই। ব্রিটিশ বিরোধী আন্দোলনকে প্রাধান্য দিয়ে কাব্য ও সঙ্গীত রচনা করার জন্য নজরুলকে বাজ রোষে পতিত হতে হয়েছে। কেননা অসুন্দরকে পরিহার করে সুন্দর ও সত্যকে প্রতিষ্ঠিত করার জন্য নজরুল ইসলাম ভারতের স্বাধীনতার পক্ষে ব্রিটিশ বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন। সেখানে একত্রিত হয়েছিল ভারতীয় উপমহাদেশের সকল শ্রেণীর মানুষ। অবশেষে অর্জিত হয়েছিল 1947 সালে স্বাধীনতা। নজরুলের জীবনের সর্বাপেক্ষা কর্মবহুল সময়। কাজী নজরুলের ইসলামী জীবনের বিশ্লেষণ করলে দেখা যায়, সৃষ্টিশীল প্রতিভার বিকাশ নজরুলের শৈশব থেকে দেখা গেলেও এর বহিঃপ্রকাশ ঘটে মূলত 1920 সাল থেকে 1945 সালের জুন পর্যন্ত। এই সময়ের মধ্যে নজরুল রচনা করেছেন তার দীর্ঘ সঙ্গীত ভাণ্ডার, গল্প, কবিতা, সাহিত্য, প্রবন্ধ ইত্যাদি। নজরুলের জীবনের কর্মবহুল সময় বলতে এই সময়কে বোঝানো হয়ে থাকে। কাজী নজরুল ইসলামের সন্তান। কাজী নজরুল ইসলামের কোনো মেয়ে ছিল না, তার ছিল 4 পুত্র। 1 আজাদ কামাল, 2 বুলবুল, 3 সব্যসাচী, 4 অনিরুদ্ধ। HMV কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের সঙ্গীত প্রতিভার পরিপূর্ণ প্রকাশ পেয়েছে HMV এর মাধ্যমে। তৎকালীন সময়ে রেকর্ডিং ব্যবস্থা এবং অডিও প্রকাশনার ক্ষেত্রে HMV এর অবদান অপরিসীম। HMVর ট্রেইনার হিসেবে কাজ করেছিলেন নজরুল ইসলাম। ফলে তার সঙ্গীত প্রচার ও প্রসারের ক্ষেত্রে স্বাভাবিক বন্ধন প্রতিষ্ঠিত হয়েছিল। HMVর সাথে আজকের নজরুল সঙ্গীতের আয়োজন, রেকর্ড প্রকাশনার, স্বরলিপি প্রণয়নের ভিত্তি, গান পরিবেশনের উৎস অনেকটা HMV কল্যাণে সাধিত হয়েছে। কাজী নজরুল ইসলামের শেষ ভাষণ। 1941 সালের 5ই এপ্রিল কলকাতার মুসলিম ইনস্টিটিউট হলে মুসলিম সাহিত্য পরিষদের জুবলি উৎসবে নজরুল তার জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন।
সেখানে তিনি ভারতীয় উপমহাদেশের মানুষের মুক্তি, ব্রিটিশ বিরোধী আন্দোলন, সাম্প্রদায়িক সম্প্রীতি ইত্যাদির কথা বিশেষভাবে উল্লেখ করেন। নিজের রচনা সম্পর্কে তিনি মন্তব্য করেছিলেন, বাংলা সাহিত্যের কাব্য, গল্প, প্রবন্ধে আমি কি দিতে পেরেছি জানি না, কিন্তু বাংলা গানের বিবর্তনের ক্ষেত্রে আমার সঙ্গীতে এমন কিছু আমি দিয়ে যেতে পেরেছি যার জন্য এই ভারতবর্ষের মানুষ আমাকে একদিন মনে করবে। নজরুল প্রতিভাকে যারা সম্মানিত করেছেন, 1945 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃক জগত্তারিণী পদক, 1960 সালে ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ পদক, 1969 সালে রবীন্দ্র ভারতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি প্রদান, 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে আগমন, 1973 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক ডিলিট ডিগ্রি প্রদান, 1975 সালে বাংলাদেশে সরকার কর্তৃক 21 পদক প্রদান। গীতিকার ও সুরকার হিসেবে নজরুলের মূল্যায়ন। গান রচনা এবং গান সুর করবার ক্ষেত্রে নজরুলের প্রতিভা বিরল। পর্যায় ভিত্তিক গান রচনা এবং পর্যায়ক্রমিক সুর সংযোজনের ক্ষেত্রে কাজী নজরুল ইসলামের অবদান বাংলা গান তথা বাংলা গানের ইতিহাসে অবিস্মরণীয় বিষয়। মূল্যায়ন বা মূল্যবোধ দৃষ্টিতে সঠিকভাবে নজরুলের সুর ও গীত রচনা পরিমার্জিত রূপ বহন করে আছে। প্রমাণ ও অভিজ্ঞতার দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে কাজী নজরুল ইসলাম একজন গীতিকার ও সুরকার। রবীন্দ্রনাথ ঠাকুরের কাজী নজরুল ইসলামের মূল্যায়ন। নজরুল প্রতিভার সমালোচনা শুরু থেকে অনেকেই করেছেন। নজরুলের কাব্য সঙ্গীত তৎকালীন সময়ে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল একটি সোচ্চার প্রতিবাদ। ভারতীয় উপমহাদেশে হিন্দুত্ববাদের কারণে নজরুলের প্রতিভাকে অনেকেই মূল্যায়ন করেন, কিন্তু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে মূল্যায়ন করেছেন এভাবে, ওর কবিতা এবং গল্প প্রবন্ধের কথা আমি বলিব না, কিন্তু সঙ্গীতের ক্ষেত্রে নজরুল ইসলাম সকল শ্রেণীর মানুষের গান লিখে গেছে, যার কারণে ওর মূল্যায়ন সবার কাছে হওয়া উচিত। আমার গান সব মানুষের জন্য নয়, এজন্য আমি নজরুলকে আমার পক্ষ থেকে সাধুবাদ জানাইতেছি। ওর অনেক পূর্বেই ভারতীয় উপমহাদেশে আবির্ভাবের বেশ প্রয়োজন ছিল, ওর জন্য আমার আশীর্বাদ রইল। 1976 সালে 29 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেছিলেন কাজী নজরুল ইসলাম।